ভালোবাসার সংজ্ঞা একেক মানুষের কাছে একেক রকম। কিন্তু ভালোবাসা আবার একেক বয়সেও একেক রকম। যেমন মানুষের জীবনে প্রথম প্রেম আসে স্কুল লাইফে। স্কুল লাইফের এই ভালোবাসার তুলনা কোনো কিছুর সাথেই হয় না। আজ আমি আপনাদের এমনই এক ভালোবাসার গল্প শোনাবো, যে ভালোবাসার গল্পটা আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে। এবং এটা অনেকটাই এক বিষণ্ণ ভালোবাসার গল্প। দীর্ঘ 12 বছর পরে হৃদয়ের কোণে কোনো একটা মানুষের জন্য চাপা কষ্ট অনুভূত হয়। সেই যন্ত্রণা, সেই অভিমান কতটা, তাই এই ড্রামা দেখলেই বুঝবেন। আর আমাদের আজকের এই ড্রামাটির নাম লাভ এন্ডিওর্স। চলুন ড্রামার গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের 2007 সাল দেখানো হয়। এখানে একটি মেয়ে দৌড়াদৌড়ি করে তার সমস্ত বন্ধুদের অনুশীলনের জন্য ডাকছিল। এই সময়টায় বেইজিং অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওরা সবাই প্র্যাকটিস করছিল, কারণ ওদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা আছে। ওর সমস্ত বন্ধুরা বলে, তোর তো এত আগ্রহ, কিন্তু আমরা তো আগ্রহ পাচ্ছি না। কারণ ওদের সবার আলাদা আলাদা স্বপ্ন ছিল। তখন ও সবাইকে জিজ্ঞেস করে, তোরা সবাই বড় হয়ে কি হতে চাস? এই ছেলেটির নাম ইউয়ান। চশমা পড়ুয়া এই ছেলেটি বড় হয়ে একজন প্রফেসর হতে চায়। এর পাশে দাঁড়ানো এই মেয়েটি, ওর নাম ইফেই। ইফেই একজন খুব ভালো ডান্সার হতে চায়। তার পাশে ওর আরও একজন বান্ধবী মিং ও, যে বড় হয়ে একজন কর্পোরেট অফিসের ভালো একজন এমপ্লয়ি হতে চায়। তার পাশে আসে জিয়াংই নামের সুন্দর এই ছেলেটি। ওর তো পড়াশোনার প্রতি একদমই আগ্রহ ছিল না, ওর রেস্ট অফ লাইফ ভিডিও গেমস খেলে কাটাতে চায়। তারও পাশে আমরা গুয়ানচাও নামের আরও একজনকে দেখতে পাই, যে খুব ভালো একজন রেসার হতে চায়। তাছাড়া ইফেই এবং গুয়ানচাও, ওদের দুইজনের সম্পর্কও আছে। তখন সবাই ওকে অ্যাস্ক করে, ইনজি তুই বড় হয়ে কি হতে চাস? ইনজি বলে, আমি কখনো তো সেভাবে ভাবিনি যে আমি কি হতে চাই। তবে এই মুহূর্তে আমার ভাবনা হচ্ছে আমাদেরকে পার্টিসিপেট করতে হবে। এরপরে ওরা 6 বন্ধু উঠে আসে স্টেজের উপরে, কারণ এখনই ওদের অনুষ্ঠানটা পরিচালিত হবে। ও যখন স্টেজের মাঝখানে আসে, ইনজির আর কোনো কিছুই মনে পড়ে না। ওর যে লাইনগুলো এখানে বলতে হবে, সে সব লাইনও ভুলে গিয়েছে। ও আবার ওর বন্ধুদের কাছে ফিরে আসার বলে, এই তোদের কারো মনে আছে আমার লাইনগুলো কী ছিল? তখন জিয়াংই ওর লাইনগুলো বলে দিতে শুরু করে। সাথে সাথে ইনজিরও সমস্ত লাইনগুলো মনে পড়ে যায়। ও পুনরায় ব্যাক আসে স্টেজে, আর এবার বলতে শুরু করে। ইনজি কখনোই কোনো কিছুতে ধার ধারতো না। সবসময় সবার পাশে বজগিরি করে বেড়ানোই যার স্বভাব। তাছাড়া ওর বন্ধু মহলের সব থেকে সুন্দর অবস্থানে আছে। যেমন সবাই ওর উপর অনেক আস্থা রাখে। ওর সমস্ত বন্ধুদের ভরসার জায়গা হলো ও, সেই ছোট্টবেলা থেকে। ওরা চায় পৃথিবীর শেষ দিন পর্যন্ত ওরা যেন একসঙ্গে এভাবেই থাকতে পারে। এরপরে 12 বছর পরের কাহিনী দেখানো হয়। ইনজিকে আমরা একটা সুন্দর পোশাকে এবং একটা ডার্ক প্লেসে বসে থাকতে দেখি। ও এখন একজন রিপোর্টার। ও আসলে একটা লোকের বিরুদ্ধে সমস্ত সত্য রিপোর্ট উদ্ঘাটন করেছে। এই লোকটা অপরাধী। লোকটা টাকা দিয়ে ওর সমস্ত রিপোর্টগুলো কিনে নিতে চায়। ইনজি তো সত্য বিক্রি করতে চায় না, তবে অনেক সময় সেই সত্য ওরা প্রকাশও করতে পারে না। ও যে অফিসে কাজ করে সেখানকার ওর বস ওকে বলে যে রিপোর্টগুলো ডিলিট করে দিতে, কারণ এই রিপোর্ট কখনো প্রকাশিত হতে পারে না। আমাদের কাজ সত্য অন্বেষণ করা হলেও আমরা মাঝে মাঝে সেই সত্য প্রকাশিত করতে পারি না। ইনজির মনে পড়ে এখান থেকে 12 বছর আগের কথা। ও যখন জানতো না ও বড় হয়ে কি হবে। শেষমেশ ওর গোল খুঁজে পেয়েছিল, বড় হয়ে ও একজন সত্যবাদী রিপোর্টার হবে। কিন্তু আজকে সেই সত্য রিপোর্ট ওর কাছে থাকা সত্ত্বেও ও সমস্ত রিপোর্টগুলো প্রকাশও করতে পারছে না। ইভেন সেই রিপোর্টগুলো ওকে মাঝে মাঝে ডিলিটও করে দিতে হয়, যে জন্য মনে মনে ওর খুব খারাপ লাগে। এরপরে ওর ফোনে একটা টেক্সট আসে। গুয়ানচাওকে লিখেছে, 1 সপ্তাহ পরেই গুয়ানচাওয়ের বিয়ে, তোমরা সবাই আমার বিয়েতে অংশগ্রহণ করবে। তখন ও ওদের সেই পিছনের ছবিটা দেখতে পায়, আর ছবিটা দেখেই কেমন অন্যমনস্ক হয়ে যায়। ওর এক ঝলক মনে পড়ে ওর 18 বছরের জীবনের গল্প। এই বৃদ্ধ মহিলার দোকানে ওরা সবাই খেত। এটা হলো ইফেইয়ের দাদি। ইফেইয়ের দাদি ওদের সবাইকেই অন্যরকম করে ভালোবাসতো, আর ওরা ছিল অপ্রতিরোধ্য। কোনো ভয় ছিল না ওদের। যখন যেটা মনে হতো তখন সেটাই করতো। কিন্তু আজকে যেন সব কিছু কত পাল্টে গিয়েছে। গুয়ানচাওয়ের বিয়ে, কিন্তু সব বন্ধুগুলোর বিয়েতে উপস্থিত হবে কিনা ও নিজেও জানে না। ও জিয়াংইকে একটা ইমেল করে তারপরে বাসায় ফিরতে লাগে। আর তখনই ওর কাছে ইফাই ফোন দেয়। ইফাই ফোন দিয়ে ওকে আসতে বলে এয়ারপোর্টে, কারণ ইফাই এখন ফরেনে চলে যাচ্ছে। ইফাই সবসময় চাইতো ও ফরেনে ডান্স করবে। ও এখন একজন ডান্সার হয়েছে। অবশেষে ওর স্বপ্নও পূরণ হচ্ছে। ইনজিকে ইফাই বলে, গুয়ানচাওয়ের বিয়েতে আমি পার্টিসিপেট করতে পারবো না।
তখন ইঞ্জি ওকে বলে, গুয়ান চাওয়ের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, ওর যে বিয়ে হয়ে যাচ্ছে তোমার খারাপ লাগছে না? তখন ও বলে, গুয়ান চাওয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, সেটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কেবলই বন্ধু। আমি চাই ও নতুন জীবনে অনেক সুখী হোক, কিন্তু আমি ওর বিয়েতে থাকতে পারছি না, কারণ আমাকে তো চলে যেতেই হবে। ইঞ্জি বলে, সেই আগের মতো সব কিছু কি সম্ভব? আমরা কি আর কখনোই এক হতে পারবো? তখন ওকে জড়িয়ে ধরে ইফেই বলে, তুমি সবাইকে এক করো, দেখবে সবার কোথাও না কোথাও আমাদের সকলেরই প্রয়োজন। আমরা সবাই সবাইকে এখনও সেই আগের মতোই ভালোবাসি। এরপরে ইফেই ওকে বিদায় জানিয়ে চলে যায়। ইঞ্জির মনে মনে আজকাল অনেক বেশি বিষণ্ণ লাগে। ও বাসায় এসে ওর পুরনো দিনের কথাই ভাবতে লাগে। হঠাৎ করেই ও মিং ওকে কল দেয়। তবে মিং ও এই মুহূর্তে একটা মিটিংয়ে ছিল। ও বলে, পরে কথা বলবো, এখন আমি কথা বলতে পারছি না। ও সত্যিই একটা মিটিংয়ে ছিল। মিং ওকে এখন একটা মেসেজ দেয় ইঞ্জি আর বলে, তুমি কি গুয়ানচাওয়ের বিয়েতে আসবে? কিন্তু ও কোনো রিপ্লাই করে না। এজন্য আরও মন খারাপ করে দাঁড়িয়ে থাকে বেলকনিতে ইঞ্জি। তখনই আমরা ইঞ্জির বাড়ির নিচে হেলমেট পরোয়া একটা ছেলেকে দেখতে পাই, যে বাইক চালিয়ে ওখানে একটু থেমে আবারও চলে যায়। এরপর আমরা একটা কফি শপ দেখতে পাই, যেখানে আমরা ইউয়ানকে দেখি। ইউয়ান কিছু কফি নিয়ে যাচ্ছিল কারোর উদ্দেশ্যে, কিন্তু একটা কল আসায় ওর সমস্ত কফিগুলো পড়ে যায়। ওই পথ দিয়ে যাচ্ছিল ইঞ্জি। ইঞ্জি ওখানে ইউয়ানকে দেখেই থেমে যায় আর বলে, এতগুলো কফি নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? ও ইঞ্জিকে বলে, দেখ এই দুটো কপি পড়ে আছে, একটা তোর একটা আমার। এখন ইউয়ান একজন প্রফেসর হয়েছে, মানে ওর স্বপ্নও পূরণ হয়েছে। এখন ইউয়ানকেও বলতে লাগে, গুয়ান চাওয়ের বিয়েতে নিশ্চয়ই তুমি আসবে, তাই না? ইউয়ান বলে যে ও যাবে। তখন ইঞ্জি বলে, আচ্ছা মিয়ংওর বাসার ঠিকানা তুমি জানো? তখন গনসাও বলে, না আমি জানি না। ইঞ্জি বলে, বললেই হলো। ও যতবার বাসা চেঞ্জ করেছে প্রত্যেকবার ওর বাসার ঠিকানা তুমি জানতে। তুমি এখনও মনে মনে ওকে পছন্দ করো আমি জানি, তাই ওর বাসার ঠিকানাটা আমাকে বলে দাও আর ওর সঙ্গে দেখা করতে আমাকে হেল্প করো। ইঞ্জিকে তখন ইউয়ান বলে, কেন তোর কি কোনো সাহস হচ্ছে না ওর সামনে দাঁড়ানোর? তখন ও আবার ইউয়ানকে বলে, আমার সত্যিই সাহস হচ্ছে না, কিভাবে ওকে ফেস করবো আমি বুঝতে পারছি না, তাই তুই আমার সঙ্গে যাবে, আমরা দুইজন মিলে ওর সঙ্গে দেখা করব। কিন্তু ইউয়ানও যেতে চাইছিল না। ইঞ্জি বলে, তুই এখনও ওকে অনেক পছন্দ করিস তাই না? ইউয়ান তখন ওর কথাটা ঘুরিয়ে দেয় আর বলে, ঠিক আছে আমি ওর বাসার ঠিকানা তোকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমিও ওর সঙ্গে দেখা করতে পারবো না। ইঞ্জি বলে, আমিও বুঝতে পারছি না কিভাবে ওর সামনে দাঁড়াবো। মনে হচ্ছিল মিয়ংও এবং ইঞ্জির ভিতরে কোনো একটা কিছু হয়েছিল, যাতে ওরা দুজন দুজনকে ফেস করতে ভয় পাচ্ছে। আর তাছাড়া মিয়ংও অনেক বেশি বিজি থাকে সব সময়। ওর অফিসের কাজে এত চাপ যে ও কারোর সঙ্গে ভালো করে কথাও বলতে পারে না। আজকে ওর সঙ্গে দেখা করতে এসেছিল ওর অফিসেই ইঞ্জিকে বসিয়ে রাখা হয়, কারণ মিয়ংও এখন কিছু মিটিংয়ে ছিল। এবার ও আস্তে আস্তে মিয়ংওর সঙ্গে দেখা করার জন্য ওর অফিসের দিকেই আসতে লাগে। দূর থেকে ও দেখতে পায় একটা লোকের সঙ্গে ঝগড়া হচ্ছে মিয়ংওর। মিয়ংও ওই লোকটাকে চাকরি থেকে বরখাস্ত করে দিলে ওই লোকটা ওর মুখে পানি ছুঁড়ে দিয়ে চলে যায়, যেটা দূর থেকে দেখতে পায় ইঞ্জি। কিন্তু ইঞ্জি নিচে বসে পড়ে যাতে মিয়ংও ওকে না দেখতে পায়। ওর সঙ্গে দেখা না করেই চলে আসে। চলে যাওয়ার আগে মিয়ংওর জন্য একটা সারপ্রাইজ উপহার রেখে গিয়েছিল, সেটা ছিল একটা চকলেট। এই চকলেটটা দেখে নস্টালজিক হয়ে যায় মিয়ংও। ও 12 বছর আগে চলে যায়। তখন ওদের 3 বান্ধবীর ভিতরে কি সুন্দর সম্পর্ক ছিল। ওরা 3 বান্ধবী এই চকলেটটা খেতে অনেক পছন্দ করত। এত বছর পরে এই চকলেটটা দেখে তো চোখে পানি চলে আসে মিয়ংওর, কিন্তু ও কাঁদতেও পারে না। কোনো রকমে নিজের কান্না সামলে নেয় এবং আগের স্মৃতিগুলো কল্পনা করতে থাকে আর চকলেটটা খেতে লাগে। মিয়ংওর সঙ্গে দেখা না করেই গাড়িতে করে ফিরছিল ইঞ্জির মন অনেক খারাপ ছিল। ওই গাড়িটা যখন স্টপেজে থামে ঠিক তখনই ও পাশে একটা বাইকারকে দেখতে পায়। এবার ওর কেমন মনে হতে লাগে, ওর খুব আপন কোনো মানুষকে দেখে ফেলেছে। ও যখনই ওর সঙ্গে কথা বলতে যাবে তখনই গাড়ি ছেড়ে দেয়, মানে ওই বাইকারটিও তার বাইক নিয়ে চালিয়ে আগে আগে চলে যায়। ইঞ্জি কিছুই বলতে পারে না। ইঞ্জি তখন ওর ড্রাইভারকে বলে, আঙ্কেল ওই লোকটাকে ফলো করো, মানে ওই বাইকারটাকে ফলো করো এবং দ্রুত ওকে ধরো। কিন্তু বাইকারটাকে কোনোভাবেই ধরা পসিবল হচ্ছিল না। ইঞ্জি তখন ওর গাড়ি অন্য পথে ঘুরিয়ে নিয়ে যায় এবং ওই বাইকারের আগেই এসে ওর গাড়িটি থামিয়ে ফেলে। আর এখন তো বাইকার আর লোকানোর জায়গা পায় না। ইঞ্জি ওর গাড়ি থেকে নেমে আসে আর এক অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই বাইকারের দিকে আর বলে, জিয়াংই তুমি? তখন জিয়াংই আস্তে আস্তে ওর হেলমেটটা নামায় আর দেখা যায় এটা সত্যি জিয়াংই বলে, অনেক দিন পর দেখা হলো ইঞ্জি। এরপরে দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। জিয়াংইকে দেখেই ইঞ্জির চোখে পানি টলমল করতে লাগে। ও যে কী বলবে ও কিচ্ছু বুঝতে পারে না। দেখা মাত্রই ওর পিছনের স্মৃতিগুলো উকিঝুঁকি করতে লাগে।
ও কল্পনা করে যে সেদিন 6টা মুভি চলছিল একটা মুভি থিয়েটারে। ওরা মুভি দেখতে এসেছিল, কিন্তু ওরা 5 বন্ধু দেখতে চায় এক মুভি, তো ইঞ্জি দেখতে চায় আরেকটা মুভি। তখন ওরা ঠিক করে যে ওদের 3 বন্ধুকে হেলমেট পরা অবস্থায় যদি পারফেক্টলি চিনতে পারে ইঞ্জি, তবে ইঞ্জি যে মুভিটা দেখতে চাইছে ওই মুভিটাই ওরা সবাই দেখবে। ইঞ্জি তখন বলে, আরে এটা কি কোনো ব্যাপার হলো নাকি? ও খুব সহজেই বলে দেয় জিয়াংই কোনটা। জিয়াংই ছিল মাঝখানেরটা, তো জিয়াংইকে ও খুব দ্রুতই চিনে ফেলে। এখন বাকি 2 জনকে যদি ও সঠিক বলতে পারে তাহলেই কাজ হবে, তবে বাকি 2 জনকে ও গুলিয়ে ফেলে। সো এ যাত্রায় ও নিজের পছন্দের মুভিটি দেখতে পারবে না। সবাই ওকে আস্ক করে, তুমি জিয়াংইকে কিভাবে চিনলে? তখনও বলে, জিয়াংইর যে নাক সেটা দেখলেই আমি চিনতে পারি। তো যাই হোক, এখন ছেলেদের যেটা পছন্দ সেই মুভি ওকে দেখতে আসতে হয়। এটা ছিল একটা হরর সিনেমা, আর হরর সিনেমা খুবই ভয় পেত ইঞ্জি। ইঞ্জি তো দেখে চিল্লাপাল্লা শুরু করে দেয় হলের ভিতরেই, কিন্তু ওকে বারবার সান্ত্বনা দিতে লাগে ওদিকে জিয়াংই, আর বলে, আরে সেই সিন তো চলে গিয়েছে, এবার দেখ কোনো সমস্যা নেই। ওরা যখন আবার দেখছিল তখন এবার পুরো পপকর্নের কৌটা নিয়ে বসেছিল ইঞ্জি। এবার তো বুঝতেই পারছেন যা হওয়ার সেটাই হলো। আরও একটা ভয়ঙ্কর দৃশ্য সামনে এলো, আর ইঞ্জি সমস্ত পপকর্ন ছুঁড়ে ফেলে দিয়ে জিয়াংয়ের হাতে ওর চোখের উপরে চেপে ধরে। বেচারা জিয়াংই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কে ভীতু মেয়েকে নিয়ে ওরা হরর সিনেমা দেখতে এসেছে। কিন্তু জিয়াংয়ের ব্যাপারটা খুবই ভালো লাগে, কারণ ইঞ্জির অনেকটা আস্থার জায়গা ছিল জিয়াংই নিজেও। জিয়াংই নিজের হাতটা সরানোর কোনো রকমের চেষ্টা করে না, বরং ওকে আরও ভরসা দিতে লাগে। এমনই ছিল জিয়াংই এবং ইঞ্জির ভিতরের সম্পর্ক। ছবি যখন শেষ হয়ে যায় ওরা সবাই চলে যাবে, ইঞ্জি যাবে না। ইঞ্জি বলে, আমি ছবির ক্রেডিট সিন পর্যন্ত দেখে তারপরে যাব। এবার জিয়াংই বলে, তোর তো পরে একা একা ভয় লাগবে। ও বলে, আমার ভয় লাগবে না, তোরা চলে যা, আমি যাব। সবাই চলে যায়, ও একা একা বসে ক্রেডিট সিনও দেখতে লাগে। দাদিমা ওদেরকে বলে, ইঞ্জি এলো না। ওরা তখন চিন্তা করছিল অনেক রাত হয়ে গিয়েছে, ইঞ্জি সত্যি সত্যি একা একা ফিরতে পারবে? ও যে ভীত মেয়ে। তখন বসে বসে জিয়াংই ভাবতে লাগে, আসলে ইঞ্জিকে একা একা রেখে আসা ঠিক হয়নি। ও তখন ইঞ্জির খোঁজে বেরিয়ে পড়ে। ইঞ্জি যখন বাড়িতে ফিরছিল তখন ওর আসলে অনেক ভয় লাগছিল। ও চারিদিকে বিভিন্ন আওয়াজও শুনতে পাচ্ছিল, নিজের মনেই মন্ত্র পড়তে পড়তে আসছিল। তখন ওর সামনে জিয়াংই এসে দাঁড়িয়ে পড়ে। ও এমন ভাব করতে লাগে যেন ওর কোনো ভয়ই করছিল না। জিয়াংই বলে, ঠিক আছে, তোর যখন কোনো ভয়ই লাগছে না তাহলে আমি চলে যাচ্ছি। ইঞ্জি তো আসলে মেলা ভয় পাচ্ছিল। ও জিয়াংয়ের চলে যাওয়া দেখে বলে, আমাকে রেখে যাস না। এভাবে ইঞ্জি জিয়াংয়ের পিছু পিছু গান গাইতে গাইতে যেতে লাগে। এখন তো আর ওর কোনো ভয় নেই। এদিকে ওরা বাকি 4 বন্ধু ভাবতে লাগে যে জিয়াংই এবং ইঞ্জি এখনও ফিরল না, ওদের জন্য ওরা খাবারও রেখে যায়। সব থেকে ভালো ব্যাপার হলো ওদের 3 জন বন্ধুর আবার 3টা স্কুটি ছিল। এরপরে যখন ইঞ্জি বাসায় আসে ও বসে বসে পড়াশোনা করতে লাগে আর খেতে লাগে, আর জিয়াংই বসে বসে ভিডিও গেমস খেলতে লাগে আর খেতে লাগে। তখন এখানে একটা কথা বলা হয় যে জিয়াংয়ের বাবা মা সবসময় অ্যাবসেন্ট থাকে, বিভিন্ন কাজের জন্য তারা বিভিন্ন ট্রিপে যায়। তার জন্য জিয়াংই বাবা মার সঙ্গ পায় না খুব একটা। তার জন্যই মূলত ভিডিও গেমসে অনেক বেশি আসক্ত থাকে সবটা সময়। এদিকে আমাদের মিয়ংয়ের লাইফ দেখানো হয়, যেখানে ওর বাবা মা অনেক স্ট্রিক্ট, তাই তো ওকে সবসময় পড়াশোনা নিয়েই বিজি থাকতে হয়। তারপরে আমাদের দেখানো হয় ইউয়ানকে। ইউয়ানের মা একাই কাজ করে, তাই তো অনেক রাত অবধি নিজের মাকে হেল্প করে ইউয়ান। গুয়ানচাওয়ের মা নেই, ওর মা ছোটোবেলায় ওকে ছেড়ে চলে গিয়েছে। ওর বাবা সবসময় মদ গাঁজা নিয়ে পড়ে থাকে, এসবের ভিতরেই গুয়ানচাও বড় হয়েছে। এদিকে ইফেই অনেক রাত পর্যন্ত ওর দাদিকে হেল্প করে দোকানের কাছে। অন্যদিকে আমাদের ইয়নজি, তার তো বাবা মার সবই আছে। এদের সবার ভিতরে ওই ছিল সব থেকে সুখী। প্রতিদিন সকালবেলা ওর সমস্ত বন্ধুবান্ধবরা নিজেদের বাড়িতে যা রান্না করা হয়েছে সেই খাবার নিয়ে ওদের বাসায় আসতে লাগে। তখন আর জিয়াংয়ের আশা বাকি ছিল। জিয়াংই যখন ভিতরে ঢুকছিল, ইঞ্জি বলে, খাবার ছাড়া ভিতরে তো প্রবেশ করা যাবে না। তখন জিয়াংই খাবার তুলে বলে, আমি তোর জন্য খাবার কিনে নিয়ে এসেছি, এখন তো ঢুকতে দিবি। তখন খুব খুশি খুশি হয়ে ইঞ্জি ওকে ভিতরে ঢুকতে দেয়। ওরা সবাই ওই খাবার টেবিলে রেখে সব খাবারগুলো ভাগাভাগি করে খেতে লাগে। মানে অনেকগুলো ডিশ হলো এবং অনেকগুলো খাবারও ওরা টেস্ট করতে পারলো, ব্যাপারটা তো ভালোই। কিন্তু জিয়াংই টোটালি টমেটো পছন্দ করতো না। আর জিয়াংই কেন টমেটো পছন্দ করে না তা কেউ জানে না, একমাত্র ইঞ্জির বাবা ছাড়া। ইঞ্জি ওর বাবাকে বলে, তুমি জানো অথচ আমরা জানি না, ঠিক আছে তুমি বলো ও কেন টমেটো পছন্দ করে না। তখন ইঞ্জির বাবা বলতে লাগে, একবার জিয়াংয়ের বাবা মা গিয়েছিল বিজনেস ট্রিপে। তখন জিয়াংয়ের খাবার জন্য কিছুই ছিল না। ওর কাকার বাড়িতে শুধু 2 বক্স টমেটো ছিল। জিয়াংই পুরো 2 সপ্তাহ ওই 2 বক্স টমেটোই খেয়েছিল। তারপর থেকেই টমেটোর প্রতি ওর ঘৃণা। এটা শুনে ইঞ্জি বলে, তাহলে ও আমাদের বাড়িতে কেন খেতে এলো না? ও তো আমাদের বাড়িতে এলেই পারতো, ও কেন টমেটো খেলো? তখন আবার ইঞ্জিকে জিয়াংই বলে, কারণ তখন তোর সঙ্গে আমার ঝগড়া চলছিল, তাই তো আমি আসতে পারিনি।
ইঞ্জি বলে, ও তার মানে সব কিছুতেই আমার দোষ, তাই তো? তুমি যে টমেটো খাও না সেটাতেও আমার দোষ। এরপরে ওরা সবাই মিলে কার্ড খেলছিল, আর কার্ড খেলায় সব থেকে বেশি খারাপ খেলতো জিয়াংই। তখন জিয়াংয়ের বাবা মা জিয়াংইকে খুঁজতে এখানেই আসে। ওর বাবা মা কেবলই বিজনেস ট্রিপ থেকে ফিরে এসেছে। বাবা মাকে দেখেই জিয়াংয়ের মন খারাপ হয়ে যায়। বোঝাই যাচ্ছিল বাবা মার থেকে ওর দূরত্ব অনেক বেশি। তখন মুখ গোমড়া করে ওর মুখ থেকে সমস্ত কাগজও তুলে দিতে লাগে ইঞ্জি, আর বলে, ঠিক আছে তুমি এখন চলে যাও। এবার আবার ঘটনা চলে আসে প্রেজেন্টে। ওরা এগুলোই ভাবছিল। ইঞ্জি জিয়াংইকে আস্ক করে যে আমাদের কত বছর পরে দেখা হলো। জিয়াংই বলে 12 বছর পরে। ইঞ্জি বলে, তুমি এমনভাবে বলছো 12 বছর, যেন মনে হচ্ছে মাত্র 12 দিন পরে আমাদের দেখা হলো। তুমি যখন ইংল্যান্ডে চলে গেলে তখন তোমাকে কতবার ইমেল করেছি আমি, তুমি কবে ফিরে এসেছো, কেন আমার একটা ইমেইলেরও উত্তর দাওনি তুমি। আমরা দেখতে পাই জিয়াংই যখন ফিরে আসে ও একটা হোটেলে এসে উঠেছিল। ও প্রত্যেকটা ইমেল দেখেছে, কিন্তু কোনো ইমেইলের রিপ্লাই করেনি কখনো। মনে হচ্ছিল ও কোনো একটা কিছু নিয়ে অনেক হতাশ, অনেক ডিপ্রেশনে আছে। তাই তো ও সব কিছু থেকে অনেক দূরে ছিল। ও জিয়াংইকে বলে যে ও একটা ইমেইলও দেখতে পারেনি, ও এসব কিছু থেকে দূরে ছিল তাই হয়তো। তবে এখনও বলতে পারছে না ও এখানে থাকবে নাকি আবার চলে যাবে। ইঞ্জি বলে, আমি হঠাৎ তোমাকে এভাবে দেখতে পাবো আমি ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো তোমার সঙ্গে আমার কখনো আর দেখা হবে না। গুয়ান চাওয়ের বিয়েতে তুমি অ্যাটেন্ড করবে তো? চলো তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। এবার আমাদের মিয়ংওরকে দেখানো হয়। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর বাসায় বসে ডিনার করছিল। ঠিক তখনই ওর দরজায় এসে কড়া নাড়ে ইঞ্জি। মিং দরজা খুলতে চাইছিল না, কিন্তু পাশে জিয়াংইকেও দেখে দরজা আর না খুলে থাকতে পারে না। ও যখন দরজা খোলে তখন ওর বয়ফ্রেন্ড বলে, এরা কারা, এরা কি তোমার ফ্রেন্ড? তখন ইঞ্জি বলে, হ্যাঁ আমরাও ফ্রেন্ড, কিন্তু আপনাকে তো ঠিক চিনি না। তখন ওই লোকটি বলে, ঠিক আছে তাহলে তোমরা কথা বলো, আমি পরে না হয় ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিব। যখন ভিতরে আসে ইঞ্জি তখন ও মিংকে বলে, আমরা কি ভুল সময়ে এসে তোমাদের ডিস্টার্ব করে দিলাম? তখন মিং বলে, এসেই তো গিয়েছো, তখন আর এসব বলে কী লাভ। এরপরে ইংজিকে জিজ্ঞেস করে জিয়াংই, তোমাদের ভিতরে কি কোনো ঝামেলা হয়েছে? মনে হচ্ছে কোনো বড়সড় গন্ডগোল হয়েছে। ইঞ্জি মিংকে জিজ্ঞেস করে যে গুয়ানচাওয়ের বিয়েতে তুমি নিশ্চয়ই যাবে তাই না? তখন ও বলে যে আমি অনেক বিজি, আমার কাজকর্মের অনেক বেশি প্রেশার, আমি মনে হয় না ওর বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো কিনা। ইঞ্জি জিয়াংইকে আস্ক করে, তুমি তো নিশ্চয়ই যাবে। তখন জিয়াংই বলে যে আমি আসলে বলতে পারছি না, আমি কিভাবে বলবো তাও জানি না, মনে হয় না আমি অ্যাটেন্ড করতে পারবো কিনা, কারণ আমিও অনেক বিজি আছি। মিং জিয়াংইকে আস্ক করে যে তুমি কবে দেশে ফিরেছো? সেই যে ইংল্যান্ডে চলে গেলে তারপরে তো তুমি একদম লাপাত্তা হয়ে গিয়েছো, আর তোমার কিভাবে দেখা হলো ইঞ্জির সঙ্গে? ইঞ্জি তখন বলে যে হঠাৎ করেই দেখা হয়ে গেল। ইঞ্জি এবার অনলাইনে অ্যাড হয়ে যায় জিয়াংয়ের সঙ্গে, আর ওদের বন্ধুদের যে একটা গ্রুপ আছে সেই গ্রুপে জিয়াংইকে অ্যাড করে নেয়, আর বলে আমরা এখন 6 বন্ধু বান্ধবী হলাম। আগে এদের বন্ধুত্ব কত ভালো ছিল, কিন্তু 12 বছর পরে মনে হচ্ছে ওরা সবাই সবার থেকে অনেক দূরেই চলে গিয়েছে। ইঞ্জি ওদের সবাইকে বলে, ঠিক আছে তোমরা দেখো যে তোমরা অ্যাটেন্ড করতে পারো কিনা, আমি চাই তোমরা সবাই অ্যাটেন্ড করো। এরপরে আমরা ইউয়ানকে দেখতে পাই। ইউয়ান প্রফেসর হয়েছে এবং ওর পিএইচডি ডিগ্রিও আছে। ও তো বিয়েতে অ্যাটেন্ড করতে চাইছিল, কিন্তু ওর মা বলে তোমার তো একটা সেমিনার আছে, আর সেই সেমিনারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই সেমিনারের জন্য মানুষের লাইন লেগে যায়, ওই সেমিনার রেখে তোমাকে বিয়েতে আসতে হবে না। এদিকে মিংও ট্রাই করতে লাগে যে ও বিয়েতে যেতে পারবে কিনা। অন্যদিকে আমরা জিয়াংইকে দেখি, ও ফরেন একটা লোকের সঙ্গে কথা বলছিল ভিডিও কলে। লোকটিকে বলে, আমার কেচের দিন আমি যদি ওখানে না থাকি তাহলে কি কোনো সমস্যা হবে? তখন লোকটি বলে, কেস তো আপনাকে কেন্দ্র করে, তাহলে তো আপনাকে অবশ্যই থাকা লাগবে, না হলে তো ব্যাপারটা মীমাংসিত হবে না। এরপরে ওদের সবার কাছে একটা টেক্সট আসে, আর সেটা হলো যে ওদের সবাইকে ইঞ্জি ওর বাড়িতে ইনভাইট করেছে। এদিকে আমরা গুয়ানচাওকে দেখতে পাই। সবাই তো সেই ছোট্ট শহর ছেড়ে বিভিন্ন শহরে আছে এখন, কিন্তু গুয়ানচাও যে শুরু থেকে এই শহরটা ছেড়ে চলে যায়নি, মানে ওর হোম টাউনে ও আজও আছে। ইঞ্জির বাড়িতে ওর 4 বন্ধুকে নিমন্ত্রণ করেছিল, ওরা সবাই এখানে এসেছিল, মানে যে কয়জন এই শহরে ছিল সেই কয়জন। এরপরে ইঞ্জি ওদের সবাই প্রিয় প্রিয় খাবার রান্না করে খাওয়ায়, যেমন জিয়াংয়ের একটা ওয়ান্টন অনেক পছন্দ ছিল। জিয়াংই বলে সেই স্বাদ এখনও আছে, একটুও চেঞ্জ হয়নি, বিদেশে তো ও এইসব খাবার খেতেও পারতো না। তখন আমাদের একটা আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন ইঞ্জি, জিয়াংই এবং ইঞ্জির মা ওরা 3 জন মিলে গিয়েছিল বাজার করতে। তখন ইঞ্জি বলে টমেটো কেনার কথা, জিয়াংই বলে ও টমেটো খায় না। ইঞ্জি বলে তুই খাস না তো কি হয়েছে, আমি তো পছন্দ করি, আর তোরও টমেটো খাওয়া উচিত। আর ওখানে ওদের একটা বেট লেগে যায়, আর সেটা হলো
ওদের স্কুলে খেলাধুলা নিয়ে একটা প্রতিযোগিতা আছে। ওই প্রতিযোগিতায় যদি জিয়াংই জিতে যায় তাহলে ও টমেটো খাবে না, আর ইঞ্জি ওর সারা মাসের হোমওয়ার্ক করে দিবে। আর যদি ইঞ্জি জিতে যায় তবে ও টমেটো খাবে। তো এখন ইঞ্জি তো চেষ্টা করছে ও যেন ফার্স্ট হতে পারে। ওর বান্ধবীরা বলে তুই নিশ্চয়ই ফার্স্ট হবি। আর ওর ছিল দৌড় লাফ। ও দৌড় লাফ দিয়ে যখন দাঁড়ায় তখন দেখা যায় সবাই হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে আছে, কারণ ও মাত্র 1.2 মিটার লাফ দিয়েছিল। ও এতটাই বাজে পারফরমেন্স করেছে যে ওর জেতার কোনো আশাই নেই। এরপরে আমরা দেখতে পাই যে জিয়াংয়ের দৌড় প্রতিযোগিতা, তবে এখানে গুয়ান চাও ছিল। আর গুয়ান চাও তো খুব ভালো দৌড়াতে পারতো। সো এখানে জিয়াংয়ের না জেতার সম্ভাবনাই বেশি। ইঞ্জি তো গুয়ান চাওয়ের জন্য চেয়ার আপ করতে লাগে, কারণ ও তা চায় জিয়াংই হেরে যাক। আর জিয়াংই সত্যি সত্যিই হেরে যায়। কিন্তু জিয়াংই এবার হঠাৎ করে এখানে পড়ে যায়, আর ওর কি হলো কেউ বুঝতে পারে না। যখন ইঞ্জি এটা দেখে ও তো অবাক হয়ে যায় যে জিয়াংয়ের কি হয়ে গেল। ও ওর সামনে থাকা ব্যারিয়ার লাথি দিয়ে ফেলে দিয়ে সোজা ওকে নিয়ে চলে আসে হাসপাতালে। ওর বাবা মা যখন সবাই ওকে হাসপাতালে দেখতে গিয়েছিল তখন জিয়াংই আর কাউকে চিনতে পারে না। ওর বাবা মাকে বলে তোমরা দুজন কারা, আর তাছাড়া এরা সবাই কারা, আমি তো কাউকে চিনতে পারছি না, আমি এখানে কেন এসেছি। ওর বন্ধুরা অবাক হয়ে যায়। ইঞ্জি ওকে এসে ধরে বলে এই জিয়াংই তুই আমাকে চিনতে পারছিস না, আমি ইঞ্জি, তোর কি মেমোরি লস হয়ে গেল নাকি রে। এরপরে ওরা সবাই চিন্তা করতে লাগে ও তো পড়েও গেল না, কিচ্ছু হলো না, মাথায় আঘাতও পেল না, তাহলে ও কেন এরকম সব স্মৃতি ভুলে যাবে। ইঞ্জি তখন জিয়াংয়ের সামনে ওর আন্টি সেজে আসে আর বলে শোনো বাবা, আমি তোমার আন্টি হই, তুমি কি আমাকেও চিনতে পারছো না? আর তুমি টমেটো সস খেতে কি বেশি পছন্দ করতে, দেখো আমি তোমার জন্য তোমার প্রিয় টমেটো সস বানিয়ে নিয়ে এসেছি। জিয়াংই বলে আন্টি আমার তো মনে নেই আমি কি পছন্দ করি আর কি অপছন্দ করি। তাই ও পুরো টমেটো সসটাই খেয়ে ফেলে। ওর বন্ধুরা সবাই অবাক হয়ে যায়। ওরা এবার সত্যিই চিন্তায় পড়ে যায় যে জিয়াংই নাটক করছে না, ও আসলেই ও সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু ইঞ্জি তাও বিশ্বাস করে না। ও এবার জিয়াংইকে সবকিছু মনে করানোর জন্য জিয়াংইর জীবনী লিখতে লাগে। এবার ও জিয়াংইকে বলে এই শহরে আমার থেকে তোকে বেশি কেউ চেনে না, তাই তো তোর পুরো ছোটবেলা থেকে এখন পর্যন্ত তুই কেমন ছিলিস, কি পছন্দ করিস সেটা নিয়ে একটা বই লিখে ফেলেছি। আর এই বইটার নাম হলো দ্য লাইফ অফ জিয়াংই। এটা আমি তোকে এখন পড়ে শোনাবো, তাহলে তোর সমস্ত কিছু মনে পড়ে কিনা, আর যদি মনে না পড়ে তুই মুখস্থ করে নিবি, কারণ এটাই তোর জীবন। ইঞ্জি ওই বইতে অনেক উল্টোপাল্টা কথা লিখেছিল, যেসব শোনার পরে আর জিয়াংই চুপ করে থাকতে পারে না। ও বলে চুপ থাক, আর এটা পড়িস না, আর ওই বইটা আমাকে দিয়ে দে, এটা বলে কাড়াকাড়ি করে বইটা নিয়ে নেয়। আসলে ওর কিছুই হয়নি। জিয়াংই ওদের সবাইকেই বোকা বানিয়েছিল। জিয়াংইকে ওরা আস্ক করে সেই বইটা কোথায়। জিয়াংই তখন বলে ওই বইটা কোথায়, ওটা তো ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এরপরে ইঞ্জি একটা বক্স নিয়ে আসে আর বলে এই বক্সের ভিতরে কি আছে তোমাদের কি মনে আছে। সেবার ইঞ্জির 17তম জন্মদিন ছিল, আর ওর ওই জন্মদিনে ওর সব বন্ধুরা ওকে একটা করে উইশ কার্ড দিয়েছিল, যেখানে সবাই লিখেছিল হ্যাপি বার্থডে ইঞ্জি। আর লিখেছিল যে ইঞ্জির যে কোনো একটা উইশ ওরা সবাই পূরণ করবে। যেমন জিয়াংয়ে লিখেছিল শুভ জন্মদিন ইঞ্জি, তুমি যে কোনো একটা উইশ আমাকে বলতে পারো, আমি পূরণ করব। মানে ওরা ওকে স্পেসিফিকভাবে কিছু কিনে দেয়নি, বরং একটা করে উইশ ওরা পূরণ করবে। সেটা ইঞ্জি যেদিন ইচ্ছা ওদের কাছে চাইতে বলতে পারে, বা কোনো কিছু চাইতেও পারে। আজকে সেই কার্ডগুলো ওর 3 বন্ধুকে দেয় ইঞ্জি আর বলে আমি তো তোমাদের কাছে কখনো চাইনি, কার্ডটা আমার কাছে এখনও আছে, আমি আজ তোমাদের কাছে চাইছি তোমরা সবাই আমার একটা করে উইশ পূরণ করবে। আর সেটা হলো আমি চাই তোমরা সবাই গুয়ান চাওয়ের বিয়েতে পার্টিসিপেট করো, ওর বিয়েতে তোমরা অ্যাটেন্ড করো, আর এটাই তোমাদের কাছে আমার উইশ। এরপরে আমরা ইউয়ানকে দেখি, ওর প্রফেসরকে বলতে এসেছিল যে ওই দিন ও বিয়েতে অ্যাটেন্ড করতে চায়, ওই সেমিনারে থাকতে পারবে না। ওর প্রফেসর ওকে বলে তুমি তো জানো ওই সেমিনার কত গুরুত্বপূর্ণ। এদিকে আবার আমরা মিংকে দেখতে পাই, যারও একটা গুরুত্বপূর্ণ মিটিং চলে এসেছিল। ও চাইছিল থাকতে বিয়েতে কিন্তু তাও পারে না। এদিকে জিয়াংইকে দেখতে পাই যে ওই লোকটাকে বলছিল আমার কেসের দিন যদি আমি না থাকি তাহলে কি সত্যি খুব বড় সমস্যা হয়ে যাবে, আর এই কেসে আমাদের জেতার সম্ভাবনা কতটুকু। ওই লোকটি তখন বলে যে জেতার সম্ভাবনা 50-50, তবে ওরা আসলেই জিতবে কিনা সেটা বলতে পারবে না। আসলে জিয়াংয়ে এত বছর ধরে বিদেশে পড়েছিল, ও একটা গেম ডিজাইন করছিল, যে গেমটা পাবলিশ হওয়ার আগে সেই গেমটা নিয়ে কেস কাম হয়ে গিয়েছে, যার জন্য ওকে বেশ জটিলতায় পড়তে হয়েছে। যে গেমটা ও রিলিজ করতে চেয়েছিল সেই সেম গেমটার কপি করে কেউ একজন কিছুদিন আগে রিলিজ করে দিয়েছে, তার বিরুদ্ধেই মামলা করে দিয়েছে জিয়াংই। সেসব নিয়েই বিভিন্ন কর্মকাণ্ড এখন চলছে। পরদিন জিয়াংইর সঙ্গে দেখা করতে ওর হোটেলে আসে ইঞ্জি, কিন্তু এখানে এসে জিয়াংইকে পায় না, বরং ওর জন্য একটা বই রেখে যায় জিয়াংই, যেটা ছিল দ্য লাইফ অফ জিয়াংই নামের সেই বইটা যেটা ইঞ্জি লিখেছিল। এতে একটা পেজে জিয়াংই লিখে গিয়েছে আই এম সরি, আমি ওই বিয়েতে থাকতে পারবো না, তুমি আমাকে ভুল বুঝো না। এরপরে গুয়ান চাওকে ফোন করে বলে দেয় ইঞ্জি যে ওরা কেউ আসতে পারবে না, সবাই অনেক বিজি।
পরদিন ইঞ্জি যখন ওর অফিসে আসে তখন ওখানে একটা মিটিং হচ্ছিল। মিটিংয়ে ওদের বস বলে দেয় ওদের কোম্পানি এখন দিঙ্গি নামের একজন লেখককে নিয়ে তার কেস লড়াই করছে। তার সমস্ত কেসের দায়িত্ব দেওয়া হয় ইরান নামের এই মহিলাটার উপর। কিন্তু দিং ই নামের ওই লেখকের ওই কেসটার ব্যাপারে সবসময়ই রিপোর্ট করতে চেয়েছিল ইঞ্জি। তার এই আশা পূরণ হলো না। ও ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করতো দিং ইকে। ইরান ইঞ্জিকে জিজ্ঞেস করে যে তুমি এই কেসটার ব্যাপারে এত বেশি আগ্রহী কেন? তখন ও ইরানকে বলে আমি আসলে ওই লেখকের বই পড়েই বড় হয়েছি। আমি ওই লেখকটাকে অনেক বেশি পছন্দ করি। আমি চাই ওই লেখকটার বিরুদ্ধে যত অ্যালিগেশন এসেছে তার সমস্তটাই ক্লিয়ার হয়ে যাক। আর তাই আমি কাজ করতে চেয়েছিলাম। কিন্তু হু কেয়ার্স। তখন আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ইঞ্জি আসলে জীবনে দুইজনকেই আইডল মানত। এক হলো স্টিফেন চাং নামের একজন সিঙ্গার। ওই স্টিফেন চাংকে এত বেশি পছন্দ করতো যে ওর অটোগ্রাফ সহ একটা অ্যালবাম ওর নিজের কাছে রেখে দিয়েছিল। কিন্তু ওই অ্যালবামটা স্কুলে নিয়ে আসার জন্য টিচার ওর অ্যালবামটা নিয়ে যায় অফিসে। ও তো খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ওই অ্যালবাম ছাড়াও বাঁচতে পারবে না। ওই স্টিফেন চাংকে এত বেশি পছন্দ করতো যে অ্যালবামটা ওর প্রাণ হয়ে গিয়েছিল। ওর সমস্ত বন্ধুদের বলতে লাগে যেভাবেই হোক অফিস থেকে ওই অ্যালবামটা আবারও চুরি করে নিতেই হবে। ওর বন্ধুরা ওকে হেল্প করে, ওরা সবাই অফিসে যায় চুরি করে। ইফেইকে ওরা দেখতে পাঠিয়েছিল যে কেউ আসছে কিনা। ইফেই বলে এদিকে সিকিউরিটি গার্ড আসছে। এদিকে এদের তিনজনের কাজ ছিল যখনই এখানে সিকিউরিটি গার্ড আসবে ওরা সিকিউরিটি গার্ডের নজর অন্যদিকে ব্রেক করার জন্য দৌড় দিবে। তো সিকিউরিটি গার্ড ওদের তিনজনকে দেখে ওদের পিছনে ধাওয়া করতে লাগে। এদিকে ইঞ্জি এবং জিয়াংই অনেকটাই কাছাকাছি চলে এসেছিল ভয়ে। এরপরে ওরা তিনজন সমস্ত অ্যালবামগুলো বের করে দেখে এখানে কোথাও ইঞ্জির অ্যালবামটা ছিল না। ইঞ্জি ভাবতে লাগে আমার অ্যালবামটা কি স্যার তাহলে বাড়িতে নিয়ে গেল? এর ভিতরে একটাও তো আমার নয়। তখন ইঞ্জিকে জিয়াংই বলে যেহেতু তোর একটাও নয় তুই এখান থেকে একটা নিয়ে নে, কোনো সমস্যা হবে না। তখন ইঞ্জি বলে আমার তো আমার অ্যালবামটাই লাগবে, আমি কেন অন্যর অ্যালবাম নিব? আমার ওটাই লাগবে, না হলে আমি খেতে পারবো না, ঘুমাতে পারবো না। আর ওরা তো খুঁজেও পায় না। ইঞ্জির অনেক মন খারাপ থাকে। ও ঠিকমতো কারোর সাথে কথাও বলে না। ও খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিল। ওর বন্ধুরা চিন্তা করতে লাগে যেভাবেই হোক ইঞ্জির ওই অ্যালবামটা ফিরিয়ে আনতেই হবে, না হলে ওর বন্ধুমহল পুরো মুচ্ছা যাচ্ছিল। জিয়াংই তখন বলে দাদি যদি ওর অ্যালবামটা ফিরে আনতে হয় তাহলে তোমাকেই আমাদের হয়ে কাজ করতে হবে। আসলে যে স্যারটা ওই অ্যালবাম নিয়েছিল সেই স্যার প্রত্যেক দিন ওর এই দাদির দোকানে আসতো ডাম্পলিংস কিনতে। তো দাদি আর কোনো ডাম্পলিংস ওই স্যারের কাছে বিক্রি করে না। স্যার রোজ রোজ আসে আর দাদি বলে যে কোনো ডাম্পলিংস নেই, সব বিক্রি হয়ে গিয়েছে। তখন ওই লোকটি দাদিকে বলে দাদি আমি তো তোমার দোকানে 1000 বছর ধরে আসছি, তাহলে আমার জন্য কি এক্সট্রা করে কিছু ডাম্পলিংস বানানো যায় না? দাদি তখন বলে আমার কোনো মুড নেই, কারণ আমার নাতনির অনেক মন খারাপ। ওর মন খারাপ না থাকলে আমি বানাতাম, ওর মন খারাপ তাই আমারও মন খারাপ। তখন ওই লোক বলে তোমার নাতনির কি হয়েছে? তখন দাদিমা বলে ওর একটা অ্যালবাম চুরি হয়ে গিয়েছে, ও কোথাও ওই অ্যালবামটা খুঁজে পাচ্ছে না, আর তাই তো ওরও খুব মন খারাপ আর এর জন্য আমারও মন খারাপ। তখন ইফের দিকে তাকে স্যার বলে তোমার কোনো অ্যালবাম কি আমি নিয়েছি? ইফেই বলে না না। তখন দাদিমা বলে আমার একটা নয় আমার 3টা নাতনি, আমার আরও একটা নাতনি হলো মিং এবং আরও একজন নাতনি হলো ইঞ্জি। তখন স্যার বুঝতে পারে ইঞ্জির অ্যালবামটাই সে নিয়েছে। তাই স্যার বলে দাদিমা তুমি চিন্তা করো না, আমি অ্যালবাম কালই দিয়ে দিব। এটা শোনার সাথে সাথেই ডাম্পলিংস হাজির। যাই হোক পরদিন ওর অ্যালবাম দিয়ে দেওয়া হয়। আর এখন তো অনেক খুশি হয়ে গিয়েছিল ইঞ্জি। তবে ও জানতো না এটা জিয়াংয়ের প্ল্যান ছিল। ও সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে খুব খুশি খুশি মনে ওখান থেকে হেঁটে যেতে লাগে। আর জিয়াংই ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। ওর বন্ধুগুলো জিয়াংকে জিজ্ঞেস করে এই তুই কি ইঞ্জিকে পছন্দ করিস নাকি? এইসব ভাবতে ভাবতে ইঞ্জি ট্রেনে করে ওর বাড়ি ফিরছিল, কারণ ও গুয়ান চাওয়ের বিয়েতে অ্যাটেন্ড করবে। কিন্তু হঠাৎ করেই ওর সামনে ইউয়ান চলে আসে। ইউয়ান তো যেতে চায়নি, কিন্তু ইউয়ান বলে আমার কাছে এই বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ, আর তাই তো সেমিনার ফেলেও আমি চলে এসেছি, কারণ আমার কাছে আমার বন্ধুরাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর তোর উইশও কিন্তু আমি পূরণ করেছি। ইঞ্জির জন্য আগে থেকেই গুয়ান চাও এবং ওর হবু স্ত্রী ওয়েট করছিল, তবে ওরা ভাবতেও পারেনি এখানে ইউয়ানও চলে আসবে। খুবই খুশি হয়ে যায় গুয়ান চাও এখানে ইউয়ানকে দেখে। গুয়ান চাওয়ের হবু বউটা আসলে অনেক ভালো ছিল, মানে মেয়ে হিসেবে সে খুবই সুন্দর ছিল। ওর তো খুব পছন্দ হয়ে যায় ইঞ্জির। এরপরে ইঞ্জি যখন বাড়িতে ফিরে আসে ওর বাবা মা অনেক খুশি হয়, কারণ ও অনেক দিন পরে ফিরে এসেছে। এখন ইঞ্জিকে জ্বালাতন করতে লাগে। ওর মার বলতে লাগে জিয়াংই নাকি ফিরে এসেছে, ওর কাছে কল দিয়ে আমার কাছে দে। ওর মা জিয়াংইকে বলে আমাদের বাড়িতে কিন্তু তুমি রাত্রে একদিন খাবে, আমাকে কথা দাও আসবে। এরপরে ইঞ্জি ওর নিজের রুমে আসে। ও একটা গ্লোক দেখে
ওখানে থমকে যায় আর ওর জিয়াংয়ের কথা মনে পড়ে। ওটা ওকে জিয়াংই দিয়েছিল। এদিকে জিয়াংই বসে বসে ভাবতে লাগে ও বিয়েতে অ্যাটেন্ড করবে কি না। ওর হাতে সেই উইশ কার্ডটা ছিল, যে উইশ কার্ডটা ওকে ইঞ্জি দিয়েছে। এখন ওরা দুজনের কথাই ভাবছিল। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় প্রথম পর্বের গল্প। প্রথম পর্বে ওরা তো মাত্রই কাছাকাছি আসতে শুরু করে দিয়েছে, আর এরপরে যে কত ইন্টারেস্টিং হতে চলেছে এই গল্প তা আপনারা ভাবতেও পারবেন না। কারণ অনেক বেশি সুন্দর হবে। এই যে দীর্ঘ 12 বছর পরে ওরা সবাই এক জায়গায় হচ্ছে। নিজেদের ভিতরে কত না বলা কথা, কত না বলা অনুভূতি, সেগুলো তো আস্তে আস্তে প্রকাশ পাবেই, তাই না? তার উপরে সবথেকে বড় ব্যাপার হলো জিয়াংই এবং ইঞ্জি, ওদের দুজনের ভিতরে সম্পর্কটা ঠিক কিভাবে শুরু হবে। আর সেটা দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই কানেক্ট থাকতে হবে। যদি এই ভিডিওতে আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ।